হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 11ই জুন। গরমের ছুটির পর ছেলের প্রথম স্কুল আজ। ছেলের সাথে সাথে গরমের ছুটিটা মনে হচ্ছে যেন আমারও ছিল। সকালবেলা এত দেরি অবধি ঘুমিয়ে এই কদিনে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। কিছুতেই সকাল সকাল আর উঠতে পারছি না। আজকেও উঠতে উঠতে প্রায় 7টা। উঠে সকালের কাজ সেরে নিয়ে চা ভিজিয়ে দিয়েছি। আর আজকে ছেলের আবদার, গরমের ছুটির পর প্রথম স্কুল, ও টিফিনে পাস্তা নিয়ে যাবে। সেই জন্যই পাস্তাটা ভিজিয়ে রাখছি। এদিকে পাস্তাটা ভিজতে থাকুক, আর ততক্ষণে পাস্তা বানানোর জন্য আমি কেটে নিয়েছি 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদার টুকরো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। এইটাকে এই চপারে দিয়ে এটাকে এবার মিহি চপড করে নেব। 2 দিন আগেই এই চপারটা নিয়ে এসেছি, এখনো একবারও ব্যবহার করা হয়নি। আমাকে সাহায্য করার নামে এখন একজন চলে এসছে আমাকে হেল্প করতে। দেখো তার উৎসাহটা একেবারে তুঙ্গে। এবারে বসিয়ে দিয়েছি কড়াইটা, আর কড়াই গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কস্তুরি মেথি, আর তারপর দিয়ে দিচ্ছি মিহি চপড করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা। এই পেঁয়াজের ভাজাটা প্রায় হয়েই এসছে, তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন আর পাস্তাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ও হ্যাঁ, এটা মেশাতে মেশাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণ চিনি। নুন চিনিটা যাতে গলে যায় সেই জন্য মিনি আঁচে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সস। সসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর তারপর দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজটা দিলে পাস্তাটার মধ্যে বেশ একটা ক্রিমি টেক্সচার আসে, যেটা বেশ ভালো লাগে খেতে। মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নিলেই আজকের পাস্তা রেডি। আর এই রকম পাস্তা আমার ছেলের ভীষণ পছন্দের। পাস্তাটা যখন হয়েই গেল, ছেলের টিফিন বক্সেও তুলে নিচ্ছি। পাস্তাটা এখন বেশ গরম রয়েছে, সেই কারণেই কিছুক্ষণ হাওয়ায় রেখে এই গরম ভাবটাকে বার করে তারপর টিফিন বক্সের ঢাকা আটকে ছেলেকে দিয়ে দেব। প্রায় 1.5 মাস পর আজ বাবার সাথে স্কুলে গেল। ছেলে স্কুলে বেরিয়ে যাবার পর কতগুলো জামা কাপড় ভাঁজ করতে বসেছি। গতকাল বেশ বেলা করেই জামা কাপড়গুলো কেচে ওপরের বারান্দায় মেলে এসেছিলাম, আর সেখানে বেশ দিব্যি হাওয়ায় শুকিয়ে গেছে। গরমকাল যেহেতু, তাই আর ছাদে দেওয়ার প্রয়োজন হয় না। গরমে আমরাই প্রায় পুড়ে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছি, আর সেখানে জামা কাপড় দিলে তার তো আর কিছু রঙই থাকবে না। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ঘরের আরও কিছু কাজ সেরে যাব রান্নাঘরে। জানো তো, আমাদের বাড়িতে একটা কাণ্ড হয়েছে, তোমাদেরকে বলি দাঁড়াও। কদিন আগে যখন আমি মায়ের কাছে গিয়েছিলাম, তখন ওপরের বারান্দার দড়িতে একটা পাখির বাসা বেঁধেছিল। ঘুরে আসার পর দেখলাম পাখিটা বাসা বেঁধেছে শুধু, সেখানে কোনো পাখিও নেই বা কোনো ডিমও নেই। ভাবলাম আমরা আসার আওয়াজ পেয়ে হয়তো সে চলে গেছে, সে হয়তো অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে। ওমা, 2 দিন পরে সেখানে গিয়ে দেখি সেখানে 2টো ডিম, কিন্তু সেখানে পাখিটার আর দেখা নেই। কিছুতেই পাখিটা আসছে না, না মা পাখি না বাবা পাখি, দুজনের কেউই আসছে না। এবার তো পড়েছি বড় বিপদে, জানি না ডিমগুলো ফুটবে কিনা। চলে এলাম রান্নাঘরে। আজকে বানাবো চাল কুমড়ো ঘন্ট। কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাবার পর
কয়েকটা মসুর ডালের বড়ি তার মধ্যে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। আর সেই ফাঁকে আমি বানিয়ে নেব মশলাটা। মশলা বানানোর জন্য আমি নিয়েছি 1 ইঞ্চির একটু বেশি আদা আর 1 চামচ মতো গোটা জিরে। দুটোকে একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি। গোটা জিরে বেটে ব্যবহার করলে তার টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সব মশলা তো দেওয়া হয়ে গেল। এবার সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু বড় আঁচেই পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তাতে জলটাও অনেকটা শুকিয়ে আসবে আর আদার কাঁচা গন্ধটাও নষ্ট হয়ে যাবে। জলটা অনেকটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মসুর ডালের বড়িগুলো। এবার বড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ হতে দেব। বড়িটা দেওয়ার পর মনে পড়লো এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল গুঁড়ো দিই। এই নারকেলের পাউডারটা 2 চামচ মতো ব্যবহার করলাম, আর তার সাথে ব্যবহার করলাম পরিমাণ মতো চিনি। নারকেলের সাথে চাল কুমড়োর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আজকের চাল কুমড়ো তৈরি হয়ে গেছে। দেখো চাল কুমড়োটা বেশ ভালো করে মজেও গেছে, আর এর মধ্যে যা জল ছিল সেটাও শুকিয়ে গেছে। আজকের মতো আমার রান্না শেষ। বানিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর এখানে চাল কুমড়ো ঘন্ট, আর এইদিকে রয়েছে একটু ঝিঙে আলু পোস্ত। এটা রাতের জন্য বানিয়ে রেখেছি, রাতে রুটি করে নিলেই হয়ে যাবে। তার সাথে ভেবেছিলাম একটু আলুও ভাজবো, তবে আলুটা আর আজকে ভাজতে ভালো লাগলো না, তাই এই ঝুরি আলু ভাজা দিয়ে কাজ চালিয়ে নেব। ছেলে স্কুল থেকে চলে এসছে, তারপর খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা 3 জনে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আকাশের এক কোণায় এই আলোটা দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল রং তুলি দিয়ে তার মধ্যে যেন কেউ লাল, সবুজ, অরেঞ্জ ইত্যাদি রঙে কালার করে দিয়েছে। ক্যামেরায় অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। একটু হাওয়ায় বসি, তারপরে আবার একটু বেরোনোর আছে। আমি আর অভিজিৎ ছেলেকে পড়তে দিয়ে দুজনে মিলে একটু বেরিয়েছি। যাচ্ছি একটু মাটন কিনতে। আগামীকাল জামাই ষষ্ঠী। মা বলে দিয়েছে, সাথে কিছু টাকাও দিয়ে দিয়েছিল মাটন কেনার জন্য, আর বলেছিল আসার সময় মাটনটা কিনে আনবি। তবে আগামীকাল যদি মাটন কিনতে যাই তাহলে লাইন দিয়ে মনে হয় বেলা 1টার সময় মাংস পাবো। সেই জন্য আজকেই নিয়ে রাখছি। আর একটা পেঁপেকে ভালো করে পেস্ট করে এই মাটনের সাথে ওভারনাইট মাখিয়ে ফ্রিজে নর্মালে রেখে দেবো। তাতে আগামীকাল মাংসটা বেশ ভালো নরম সেদ্ধ হবে জানো। আর মাংসটা নিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি বাজারে, কন্নগর স্টেশন বাজারে। হতে পারে আমার মা, কিন্তু আমার থেকেও বেশি ভাবে মায়ের জামাই। আমরা তো মাটন খাবো, কিন্তু মা মাটন খায় না। তাই মা কি খাবে? মা ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই অভিজিৎ নিতে এসছে একটা ইলিশ মাছ। বেশ অনেক দিন বাদে মাকে উপলক্ষ করে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ কেনা হলো। মাছটার পেটে আবার বেশ ডিমও ছিল। অনেকে হয়তো ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না, কিন্তু আমার নিজের ভীষণ পছন্দ এই ইলিশ মাছের ডিম।
রাতের বেলা যে আমরা ইলিশ মাছ কিনতে আসবো সেটা আগে জানলে আজকে চাল কুমড়োটা আর বানাতাম না, চাল কুমড়োটা ঠিক রেখে দিতাম। এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে খুব ভালো লাগে। চলে এলাম পরের দিন সকালবেলা। আজকে অভিজিৎ নিজের হাতে মা বাবার জন্য বানিয়ে নিয়ে যাবে ইলিশ মাছ, আর তারই জন্য এত রকম আয়োজন। 2 রকম সর্ষে, পোস্ত, নারকেল গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা তেল সহযোগে আজকের তৈরি হবে ইলিশ মাছটা। দু রকম সর্ষে, পোস্ত, নারকেল গুঁড়ো, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল সহযোগে আগেই অভিজিৎ এই মিশ্রণটা বানিয়ে রেখেছিল, সেটাই দিয়ে দিল। আর দিল পরিমাণ মতো নুন আর চিনি। মিক্সির কন্টেনারের মধ্যে যখন পেস্টটা বানিয়েছিল তখন তার মধ্যে কিছুটা কাঁচা তেল দিয়ে একসাথে ঘুরিয়েছিল, তবুও লাস্টে কিছুটা পরিমাণ কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিল আর একটা খুন্তির সাহায্য নিয়ে নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে আমাদের বাড়ির রাঁধুনি জামাই খুন্তি হাতে কেমন পোজ দিচ্ছে দেখো। চললাম জামাই ষষ্ঠী খেতে। ছেলে আর ছেলের বাবা আজকে দুজনেরই পোশাক একই, পাঞ্জাবি, আর আমি পরেছি শাড়ি। তবে এখন তো আর দেখাচ্ছি না, চলো আগে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। মা এক্ষুনি ফোন করলো বলে। চলেও এলাম মায়ের কাছে। এত প্রচন্ড রোদ্দুর আর গরম বাইরে, মনে হচ্ছে যেন কখন ঘরে ঢুকবো। ওই যে বাবার পা দেখা যাচ্ছে। আমরা আসতে দেরি করেছি বলে বাবা মনে হয় দরজার সামনে খেতেও বসে পড়েছে। ইলিশ মাছটা রান্না করা আছে তোমার আর বাবার জন্য, বোমা রান্না করেছে। আর মাংসটা তো পেঁপে মাখানো আছে। ওই দেখ দিদা ভাজা হয়ে গেছে। যা ঘরে যা, দিদা খেতে দেবে। বলো 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 মা, কি রান্না করছো মা? এটা কি খালি? রেখে দাও। কার খামাচি হয়েছে? আমারও খিদে পেয়েছে। তোমার মা তুমিও খেয়ে নাও না, তারপরে আবার করবে। হ্যাঁ হ্যাঁ আগে তোর বাবার নাম নিয়ে করেছিল, সবাই খাবে যদি খারাপ করে। আমি খাবো তো। লুচি আর আলুর তরকারি খাওয়ার পর আমরা এখন কুলফিও খেলাম। আমি, মা, বাবা আর দাদু। দিদা খাইনি। রান্নার ভিডিও দিস না, বলবে শ্বশুরবাড়ি এসে রান্না করে খায় কেমন শাশুড়ি, বদনাম হবে। রাজনী জামাই স্পেশালি লোক তো জামাইকে বলবে ভালো, আমাকে বলবে আরে জামাই শাশুড়ি, জামাই রান্না করে খাওয়ায়। আমাদের বাড়ির প্রত্যেকেই জানে যে অভিজিৎ একজন ভোজন রসিক মানুষ আর নিজেও খুব ভালো রান্না করে, তাই সবাই ওর হাতের রান্না খেতে খুব ভালোবাসে। আজ অভিজিতের এখানে রান্না বলতে শুধুমাত্র এই মাটনটা, পোলাওটাও ওর করার কথা ছিল, তবে এই গরমে ওটা লিস্টি থেকে বাদ। এই যে আমার মায়ের ছোট্ট আয়োজন, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, খাসির মাংস আর একটু চিংড়ি মাছও করেছিল, যদিও খেতে দেওয়ার পরে তারপর চিংড়ি মাছটার কথা মনে পড়েছে।
তাই সেটা আর ছবিতে নেই। দুপুরের খাওয়া সেরে সবাই মিলে ঘরে বসে গল্প করছিলাম। এই গরমে তো কারোর চোখে ঘুম নেই, তাই অগত্যা জেগে থাকা। তাই ভাবলাম সেই ফাঁকে আমার মায়ের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এই আলপনাগুলো আমার দিদির দেওয়া। আর এই যে আমাদের সব থেকে আদরের একজন ছোট্ট মেহমান, আমাদের গোপাল, কি সুন্দর দেখো। তোমরা জানো আমাদের বিয়ের বয়স আর আমাদের এই গোপালের বয়স একদম একই। আমার মা বিয়ের কেনাকাটি করতে গিয়ে তখন এই গোপালকে তুলে আনে। আর দেখো আমার দিদারও কিছু ঠাকুর আমার দিদা মারা যাওয়ার আগে আমার মাকে দিয়ে যায়। এই যে রাধা কৃষ্ণ, এখানে মায়ের আরও অন্যান্য ঠাকুররা। আর এই বড় সিংহাসনটাও দিদারই। দিদার মারা যাওয়ার আগে তখন তো পুজো করতে পারতো না, অসুস্থ ছিল, তাই তখন সমস্ত দায়িত্ব মায়ের ওপর দিয়েছিল। এই দেখো একদম খাজানা পেয়ে গেছি মনে হচ্ছে। এখনকার অচল কিছু পয়সা মায়ের কাছে রাখা ছিল, সেগুলোই দেখতে বসেছি। 25 পয়সা, 10 পয়সা, 50 পয়সা, আরও কত কি। 1961 সালের পয়সা। ফ্রিজে মাঝখানে দেখো আমরা রেখেছি না 1951 সালের 1 পয়সা, 1951 সালের 1 পয়সা। ইন্ডিয়া লেখা আছে, বলছে বাংলাদেশি পয়সা। ইন্ডিয়ান পয়সা, ইন্ডিয়া তো লেখাই আছে। ওইটা আমার বাবার ওখানে বাবার হ্যাঁ। বাংলাদেশের না, দেখানো হবে। ইন্ডিয়া লেখা আছে তো দেখো। এটা দই না তো না, মহাত্মা গান্ধী 1948 সালের পয়সা বাকি। দেখে দেখি দাঁড়াও, কত 1948 সালে। এই দেখ, গুছায় নে, গুছায় নে, চল চল চল। এই এতগুলো পয়সার মধ্যে এই 3টে পয়সাই দেখলাম সব থেকে পুরনো সালের। 1961 সালের একটা 25 পয়সা, আর এটা 1951 সালের একটা 1 পয়সা। দেখো তামার পয়সা। আর এই 50 পয়সাটাও 1948 সালের, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার ঠিক পরের বছরের পয়সা। কি হলো? জামাই এসছে পাঞ্জাবি পরে আর যাচ্ছে হাফ প্যান্ট পরে। হ্যাঁ, এই গাড়িটা বার কইছো। আমার ছেলে কই? এই যে ছেলেরও দশা তাই না কি মা? আশা হয় কত সেজে গুজে, আর যাচ্ছি দেখো পুরো কাঠঠোকরার মতো অবস্থা। সারা গরমে জামাই ষষ্ঠীটা যে কে আবিষ্কার করলো ভগবানই জানে। এইবারের মতো জামাই ষষ্ঠী এখানেই শেষ, এখন যাই পারি। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এসেছিলাম শাড়ি পরে, আমি যাচ্ছি আবার শাড়ি পরি, যেহেতু কিছু আনিনি। আর ওরা এক্সট্রা নিয়ে এসেছিল, তাই ওরা আবার নিজেরা হাফ প্যান্ট পরে ফ্রিলি যাচ্ছে। আমার টিপ খুলে পড়ে গেছে, মায়ের একটা টিপ পরেছি কত বড়, এরকম ধ্যাবা সাইজের টিপ আমি একদম পরতে পছন্দ করি না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা সবাইকে।